সৌগত বাবুর কাছে যাওয়ার আগে কিশোরের অগ্নিবাণের দ্বিতীয় প্রশ্ন নেব। আমার প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ আপনাদের স্ক্রিনে। কিশোরের অগ্নিবাণে আমার দ্বিতীয় প্রশ্ন, চুরির ভোটে ক্ষমতা, তাই কি হিংসা হাতিয়ার মমতার? আমার প্রশ্ন সৌগত বাবুকে। সৌগত বাবু, মুখ্যমন্ত্রী বলছেন বিএলএদের বলবো, আমি কোট অ্যান্ড কোট বলছি, মুখ্যমন্ত্রী বলছেন বিএলএদের বলবো সব জায়গায় ক্যাম্প করে বসে থাকুন, যাদের ডমিসাইল সার্টিফিকেট নেই তাদের কাগজ দিন, আপনাদের দায়িত্ব জোগাড় করে দেওয়া। আরে ভাই, এই এসআইআর চলার মুহূর্তে শুনানির আগে ক্যাম্পে বসে বসে ডমিসাইল সার্টিফিকেট হবে আর সবকিছু গুডি গুডি, মমতার ভাষায় গুডি গুডি ভাবে হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন যে স্বরাষ্ট্রমন্ত্রীকে নড়াচড়া করতে দিচ্ছি, এটাই অনেক বড় বিষয়, আমরা খুব দয়ালু। বলুন। সরাসরি মমতা ব্যানার্জি আজকের যে বক্তব্য তাতে উনি উস্কানি দিচ্ছেন যাতে এই তৃণমূলের ক্যাডার বাহিনী আগামী দিনে ভারতীয় জনতা পার্টির যে কর্মী এবং সাধারণ মানুষের উপর বিভিন্ন রকমভাবে ভয় ভীতির সৃষ্টি করতে পারে, তারই বাতাবরণ উনি তৈরি করছেন। আজকে মঞ্চ থেকে তার সূচনা আমরা দেখলাম। আমরা দেখেছি এর আগেও ইনি বিভিন্ন উস্কানি দিয়েছেন। বাংলার মুখ্যমন্ত্রী হয়ে যিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের আন বান শান অমিত শাহকে যিনি আজকে যে ভাষায় আক্রমণ করেছে সেটি রাজনৈতিক শালীনতার সীমা লঙ্ঘন শুধু নয়, এটা সাংবিধানিক মর্যাদার উপরও সরাসরি আঘাত বলা যায়। কারণ আমরা শুনেছি যে তালকুটিতে লুকিয়ে আছেন, প্রয়োজন হলে বার হতে দেবো না ওনাকে, বাংলায় কিভাবে আসে দেখে নেব, এই ধরনের ভাষা বা কথাগুলি কোনো একটি মুখ্যমন্ত্রীর মুখে কি শোভা পায়, মানায়? এবং কার বিরুদ্ধে বলছেন? যিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি আভ্যন্তরীণ নিরাপত্তাকে কন্ট্রোল করেন, তার বিরুদ্ধে উনি সরাসরি এই প্রশ্ন তুলছেন। তো সেক্ষেত্রে আমাদের কাছে তো প্রশ্ন উঠবেই, এই রাজ্যের মুখ্যমন্ত্রী কিভাবে দেশের একজন আভ্যন্তরীণ স্বরাষ্ট্রমন্ত্রীকে এই ভাষায় আক্রমণ করতে পারে? তাহলে বাংলার সাধারণ মানুষ কতটা নিরাপত্তার মধ্যে আছে? ভোট হবে, আমরা জানি দেশের গণতন্ত্রে ভিন্ন মত থাকতে পারে, কিন্তু এই হিংস্র ভাষা, এই ধরনের অরাজকতা, এটা তো সাধারণ মানুষ মেনে নেবে না। বাংলার মানুষ শালীনতা চাই, শাসন চাই, কিন্তু উস্কানি কোনোদিন চায়নি। আর বারবার মমতা ব্যানার্জির স্টেটমেন্টে আজকে আমরা দেখেছি বলছেন ভারতীয় জনতা পার্টি বাংলা বিরোধী। তো আমি একটা কথা বলতে চাই, বাংলা বিরোধী যদি ভারতীয় জনতা পার্টি হয় তাহলে 2024 লোকসভায় ভারতীয় জনতা পার্টির 42টি ক্যান্ডিডেটই বাংলার ছিল, কিন্তু তৃণমূলের 42টি ক্যান্ডিডেটের মধ্যে আমরা জানি কীর্তি আজাদ এবং ইউসুফ পাঠানকে রাখা হয়েছিল। এবং আমরা এও জানি, একটা কথা গর্ব করে বলতে পারি, ভারতবর্ষের যতগুলি রাজ্য বিজেপির পার্টি অফিস আছে সেখানে যান, দেখবেন ভারতীয় জনতা পার্টি সসম্মানে একজন বাঙালিকে তার রেখেছেন, তার নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। এটাই ভারতীয় জনতা পার্টির ভালোবাসা, বাংলার প্রতি, বাঙালির প্রতি আবেগ। আরও একটা কথা বলতে চাই, কিছুদিন আগে অভিষেক ব্যানার্জি তার সাংসদদেরকে নির্দেশ দিয়েছেন যে আপনাদেরকে নির্দেশ দিচ্ছি বাংলায় কথা বলতে হবে সংসদ ভবনে। তো আমি অধীর আগ্রহে আছি, গোটা বাংলার মানুষ অধীর আগ্রহে আছে, কবে ইউসুফ পাঠান বাংলায় কথা বলবে, কবে কীর্তি আজাদ বাংলায় কথা বলবে, সেটা দেখতে চাই আমরা। না, আমি প্রসূন বাবুকে প্রশ্ন করব। প্রসূন বাবু, আমাকে বলুন, আমার সিম্পল প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এবার খেলার নাম ফাটাফাটি, বিজেপির সঙ্গে কি হবে? তারপর বলছেন আমার বলা মানায় না, আপনারা বসিয়ে নিন। আমি আপনাকেই সেই টাস্কটা দিলাম, মুখ্যমন্ত্রী দিয়েছেন। আমি যে শব্দগুলো মেলাতে পারছি আমি মিলিয়েছি, আপনি কি অন্য কিছু মেলাতে পারছেন ফাটাফাটির সঙ্গে? দেখুন, আমি একটাই কথা বলছি, আমাদের এখানে জানেন তো ইলেকটোরিয়াল পলিটিক্সে না, এই যে আমাদের এখানে যারা আজকে এখানে বসে আছেন না, যদি সব থেকে অভিজ্ঞ কেউ হয় রাজনীতিতে বা ইলেকটোরিয়াল পলিটিক্সে, তার নাম সজল ঘোষ। কলেজ রাজনীতিতে থেকে পরবর্তীকালে ডিরেক্ট পলিটিক্স, সেটাও আমাদেরও রাজনৈতিক গুরু সজলদা। তো রাজনীতির অভিজ্ঞতা ওর মতো খুব কম লোকের আছে। সে যে কোনো, তাই জন্যই তো উনি বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হুমকি দিচ্ছেন। আমি বলিনি না সব কিছু না, আপনি যাকে সারাহানা করছেন, কমপ্লিমেন্ট দিচ্ছেন, তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় হুমকি দিয়েছেন। আমি কমপ্লিমেন্ট, তার মানে ওটা মেনে নিচ্ছেন? সজল ঘোষ কমপ্লিমেন্টের যোগ্য না, সজল ঘোষ ভালো তাই কমপ্লিমেন্ট পাচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যে কথাটা বললেন না, যে এই ফাটাফাটি অমুক তমুক, এগুলো যে কোনো জায়গায় একটা বাংলার কলকাল কথা। ইলেকশন সবসময় খুব ভালো হবে, আমরা বলি না যে খুব ফাটাফাটি খেলা হলো তার মানে খুব ভালো খেলা হলো। ইলেকশন তো ভালো হবে, 2021-এ হয়েছে, 11-এ হয়েছে, 16-তে হয়েছে, 26 কতগুলো লাশ পড়েছে জানেন? দেখুন, কে কি বক্তব্য বলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তার ব্যক্তিগত ভাষা। 21-এর ইলেকশনে কটা লাশ পড়েছে, তারপরে পঞ্চায়েত ভোটে কটা লাশ পড়েছে, সেই এগুলো বের করব, লিস্টগুলো বের করব। বিজেপির কজন মারা গিয়েছে, তৃণমূলের কজন মারা গিয়েছে। একজন লোকও যদি কোনো দলে মারা যায় না, সে যে দলই তার রং হোক, সে পরবর্তী হিংসা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।